হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 10-এর চ্যাপ্টার 4 সংবদ্ধতার গোড়ার কথা। চ্যাপ্টারটিকে আমাদের আগে ভালো করে বুঝে নিতে হবে, সমস্ত কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা নিজেরাই কোশ্চেন আনসার আর নোটস কিন্তু বানাতে পারবো। কিন্তু যদি না বুঝে আমরা বানাই তাহলে কিন্তু বেশি দিন আমরা সেটা মনে রাখতে পারবো না। তাই সহজভাবে তোমাদের এই চ্যাপ্টারটাকে বোঝানো হবে। সংবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টারের প্রথমেই তোমাদের কী বিষয়ে আলোচনা করা হয়েছে? মহাবিদ্রোহের কথা, যে আমাদের দেশে মহাবিদ্রোহ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, কিসের কারণে হয়েছিল। প্রথমে কারণটা ভালোভাবে জানতে হবে। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। চ্যানেলটা আমি খুবই নতুন খুলেছি, তোমাদের সাপোর্ট পেলে আমি আরও এগিয়ে যাবো, এরকম আলোচনা আমি আরও আনব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। 1857 বিদ্রোহ। 1857 বিদ্রোহটাকে শুধুমাত্র 1857 বিদ্রোহ বললে হবে না, এর কিন্তু অনেকগুলো নাম আছে, আস্তে আস্তে সবটাই ডিসকাস করা হবে। 1857 বিদ্রোহটাকে কেন মহাবিদ্রোহ বলা হচ্ছে, এর কারণটা কী, প্রথমত আমরা সেটা আগে জানব। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 17। আচ্ছা, প্রথমে জানতে হবে কি, আগেই বললাম মহাবিদ্রোহ কেন হয়েছিল। পলাশির যুদ্ধের পর, অর্থাৎ সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পর ভারতে স্বাধীন শাসন শেষ হয়ে গিয়েছিল। ভারতের রাজাদের স্বাধীন শাসন শেষ হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো উনি মারা যাওয়ার পরে প্রায় 100 বছরের মধ্যে কি হয়েছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিস্তীর্ণ অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে নেয়। তাহলে মোট কথাটা কি, এটা এই বিদ্রোহটা হওয়ার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 পরে 100টা বছরের মধ্যে ভারতের অধিকাংশ জায়গা দখল করে নিয়েছিল। এবং আর কী অত্যাচার করতো সেগুলো জেনে নিই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিস্তীর্ণ অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এই সময়ের মধ্যে কোম্পানির তীব্র অর্থনৈতিক শোষণের ফলে ভারতের শিল্প বাণিজ্য ধ্বংস হয় এবং কৃষকদের দুর্দশা চরমে ওঠে। ঠিক আছে, এবার ওরা এত পরিমাণে অর্থনৈতিক শোষণ করতো ভারতের জনগণের ওপর, যে বেশি বেশি করে নীল চাষ করানো থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের অত্যাচার করতো, বেতের বাড়ি মারতো, তারপরে কালো চামড়া হওয়ার জন্য বিভিন্ন ধরনের কথা শোনাতো। তো এই জিনিসগুলো হওয়ার কারণে তখনকার জনগণ খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছিল এই ব্রিটিশ সরকারের ওপর। ঠিক আছে, এছাড়াও সামরিক বাহিনীতে ভারতীয়দের সৈনিকদের নানা রকম বঞ্চনার শিকার করা হতো, ফলে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকে। এছাড়াও ব্রিটিশরা যে সমস্ত ভারতীয়দের সৈনিক হিসেবে নিযুক্ত করত, সেখানেও কিন্তু তাদেরকে যথেষ্ট অপমান করা হতো। সামরিক বাহিনী অর্থাৎ সৈন্যবাহিনীতে ব্রিটিশরা যখন ভারতীয়দের নিয়োগ করতো, তখনও কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হতে হতো। ঠিক আছে, তো এত কিছু, যে এত মনোক্ষুণ্ণতা, এত অত্যাচার, সব কিছুর বিরুদ্ধে ভারতের জনগণ সেই সময় 1857 খ্রিস্টাব্দের সময় কিন্তু খুবই মনে মনে একটা রাগ ওদের ছিলই। ঠিক আছে, এবার আর একটা ঘটনা ঘটেছিল যে কারণে তাদের এই রাগের বহিঃপ্রকাশ ঘটে এবং এই বিদ্রোহটার সূচনা হয়। ঠিক আছে, তাহলে মূল কারণটা আমরা কি জানলাম, প্রাথমিক কারণটা কি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। ঠিক আছে, এমনভাবে উত্থান হয়েছিল যে ভারতীয় জনসমাজকে একেবারে নাজেহাল করে দিচ্ছিল, মানে ওরাই সর্বেসর্বা, ওরা ছাড়া কিছু নেই, এরকম একটা ব্যাপার, ওরাই প্রভু, ওরাই আর ভারতের জনগণ তাদের দাস, এভাবে ট্রিট করতো, এটা তোমরা জানো। ঠিক আছে, সেই কারণেই কিন্তু এই বিদ্রোহের সূচনাটা হয়েছিল। এরপর কি হয়েছিল, এই সময় ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে দাঁড়ায়। ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল যে বন্দুকগুলো হতো, সেখানে টোটা ব্যবহার করা হতো। ঠিক আছে, সেই টোটাটা কি, এই রাইফেলে ব্যবহৃত টোটার খোলসটি দাঁত দিয়ে কেটে রাইফেলে ভরতে হতো। ঠিক আছে, টোটার মানে গুলিটা কী করতে হতো, দাঁত দিয়ে কেটে রাইফেলের মধ্যে ভরতে হতো। গুজব ছড়ায় খোলসটি গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি, ফলে হিন্দু মুসলিম সিপাহীরা ধর্মচ্যুত হওয়ার ভয় এই টোটা ব্যবহারে অরাজি হয়। এই অসন্তোষ শেষ পর্যন্ত জ্বলে ওঠে বড়লাট লর্ড ক্যানিংয়ের আমলে 1857 খ্রিস্টাব্দে। এই সময় এমনিতেই ভারতীয় জনসমাজ ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিল, তার মধ্যে আর একটা কি গুজব ছড়িয়ে গেল যে সৈন্যবাহিনীতে যে এনফিল্ড রাইফেল বন্দুকের ব্যবহার করা হয়, সেখানে নাকি গরুর আর শূকরের চর্বি দিয়ে তৈরি টোটার ব্যবহার হচ্ছে। আবার এই টোটাটা কী হতো, দাঁত দিয়ে ছিঁড়ে
ওই বন্দুকের মধ্যে ভরতে হতো। কিন্তু যারা হিন্দু মুসলিম তাদের মধ্যে এটা নিয়ে একটা চরম বিবাদ দেখা দিল। হিন্দুরা তো যেহেতু গরু শুকর এগুলো খায় না, তো যেহেতু দাঁতে ওদের লাগছে, তাই ওরা ভাবতো কি যে আমাদের হয়তো ধর্মচ্যুত করে দিচ্ছে ব্রিটিশ সরকার। ঠিক আছে, এই রাগে তারা আরও বেশি ক্ষোভে ফেটে পড়লো এবং 1857 খ্রিস্টাব্দে কিন্তু প্রত্যক্ষভাবে এই বিদ্রোহটা সূচনা হয়ে গেল। কার আমলে হলো? লর্ড ক্যানিংয়ের আমলে। ঠিক আছে, এরপর কি হয়েছে? এরপর মুর্শিদাবাদের বহরমপুরে সেনানিবাসের 11 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি সিপাহীরা 1857 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি প্রথম বিক্ষোভ দেখায়। ঠিক আছে, তো 1857 26শে ফেব্রুয়ারি প্রথম বিক্ষোভটার সূচনা হয়েছিল। প্রথম বিক্ষোভ কবে সূচনা হয়েছিল? 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি। এরপর 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করে। এই মঙ্গল পাণ্ডে ছিল এদের নেতা। ঠিক আছে, এই সিপাহী বিদ্রোহের নেতার নাম কি? মঙ্গল পাণ্ডে, এটা কিন্তু ভুললে চলবে না। এরপর ধীরে ধীরে সৈন্যবাহিনীরা বিভিন্ন জায়গায় ধীরে ধীরে মিরাট, দিল্লি, ফিরোজপুর, আলিগড়, পাঞ্জাবে ছড়িয়ে পড়ে এবং বিদ্রোহের আকারটা ধীরে ধীরে বড় হতে থাকে। ঠিক আছে, তাহলে দুটো কারণে কিন্তু এই মহাবিদ্রোহটা হয়েছিল। প্রথমত ব্রিটিশদের যে ব্যবহার ছিল ভারতীয় জনসমাজের প্রতি, সেই জন্য আগে থেকেই ওরা রাগে ক্ষোভে ফুঁসছিল। এছাড়া কি, ওই যেটা তোমাদের বললাম, বন্দুকে যে টোটা ভরতে হবে দাঁত দিয়ে ছিঁড়ে, ওইটা এনফিল্ড রাইফেল কাণ্ড। ঠিক আছে, এই দুটো জিনিস হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। একটা এনফিল্ড রাইফেল কাণ্ড আর একটা হচ্ছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান। এই দুটোই মূলত কাণ্ড। এরপর 1857 কবে? 26শে ফেব্রুয়ারি প্রথম সূচনা হয় এবং 1857 29শে মার্চ মঙ্গল পাণ্ডে শেষ পর্যন্ত বিদ্রোহ ঘোষণা করে দিলেন। আচ্ছা, তাহলে কারণ আমরা জেনে নিলাম। এবার আমরা জেনে নেব 1857 বিদ্রোহের চরিত্র আর প্রকৃতি। 1857 বিদ্রোহটাকে শুধুমাত্র কিন্তু মহাবিদ্রোহ বলা হয় না, আরও কিছু কিছু নাম আছে। এবার কোন কোন ঐতিহাসিক কেন এই বিদ্রোহটার বিভিন্ন ধরনের নামকরণ করেছে, কী কারণে করেছে, সেই জিনিসগুলো আমাদের কিন্তু ক্লিয়ার থাকা দরকার। তবেই কিন্তু যদি 8 নম্বরের প্রশ্ন আসে আমরা কিন্তু নোটসে ফুল মার্কস পাবো, আর ছোটো ছোটো প্রশ্ন হলে তো কোনো কথাই নেই, একদম ফুল মার্কস পেয়ে যাবো। ঠিক আছে, তো চলো ভালো করে চরিত্র আর প্রকৃতিটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া উচিত। এই বিদ্রোহ যখন শুরু হয়েছিল অনেকে একে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছে। ভারতের সর্বস্তরের মানুষ এই বিদ্রোহে সামিল হয়নি। তাই ইংরেজ ঐতিহাসিক চার্লস রেক্স, এছাড়াও আমাদের যে ভারতীয় ঐতিহাসিক অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরী চাঁদ, দাদাভাই নৌরোজি এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছে। সিপাহী বিদ্রোহ কেন? যে সৈনিকরা যেহেতু বিদ্রোহটা করেছিল, ঠিক আছে, সেই জন্য এই বিদ্রোহটাকে প্রথমত সিপাহী বিদ্রোহ বলা হয়েছে। ঠিক আছে, সিপাহী বিদ্রোহ কোন কোন ঐতিহাসিক বলেছেন? কয়েকজনের নাম মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ কোন কোন ঐতিহাসিক বলেছেন? অক্ষয় কুমার দত্ত বলেছেন, হরিশচন্দ্র মুখার্জি, দাদাভাই নৌরোজি। এনার কিন্তু অনেক বড় অবদান রয়েছে। ঠিক আছে, দাদাভাই নৌরোজি, অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র, নৌরোজি। তাহলে মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছে কারা? এই তিনজন। তাহলে মহাবিদ্রোহের আর এক নাম কি? সিপাহী বিদ্রোহ। এটা আমরা জেনে নিলাম। এছাড়াও আরেকটা ঘটনা সেই সময় ঘটেছিল, যে কারণে এই মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয়। ঠিক আছে, একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমরা জেনে নেব। দিল্লি দখল করে নেওয়ার পর, মানে সৈন্যরা যখন এই বিদ্রোহ ছড়াতে ছড়াতে দিল্লি দখল করে নিল, তখন তারা দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট হিসেবে ঘোষণা করলেন। ঠিক আছে, সিংহাসনচ্যুত মানে এই যে দ্বিতীয় যে বাহাদুর শাহ, এনাকে ব্রিটিশরা কী করেছিল? সিংহাসন থেকে বহিষ্কার করেছিল। সিংহাসন থেকে বহিষ্কার করার পরে যেহেতু আর কোনো সম্রাট ছিল না, ব্রিটিশরাই রাজত্ব করতো, তো সেনারা কী করলো? আগে দিল্লি দখল করে সেখানকার যে সিংহাসনচ্যুত সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে সম্রাট বলে আগে ঘোষণা করে নিল। মানে ওরা কিছুতেই আর ব্রিটিশ শাসন মানবে না। মানে ওরা মানে কারা? সিপাহীরা, যারা বিদ্রোহ ঘোষণা করেছিল, কিছুতেই ব্রিটিশ শাসনকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেবেন না, তাদের কোনো শাসন মানতে তারা চায় না। তো তার জন্য কি দরকার? একজন দক্ষ লিডার প্রয়োজন। আর তখনকার দিনে লিডার মানে কি? রাজা। ঠিক আছে, তাই তারা রাজা হিসেবে কাকে বেছে নিল? বললো যে আমরা কিছুতেই ব্রিটিশ শাসন মানব না, আমরা দ্বিতীয় বাহাদুর শাহকে আবার ভারতের সম্রাট হিসেবে মানব। তাই জন্য কী করলো? দিল্লি দখল করে নিল আর সেখানকার যে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট ঘোষণা করে দিল। এরপর একে একে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজমহিষীরা
এই বিদ্রোহে অংশগ্রহণ করতে লাগলো এবং বিভিন্ন জায়গার জনগণও এই বিদ্রোহে অংশগ্রহণ করতে লাগলো। তা তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করি। এরপর কী হয়েছিল, তাতিয়া টোপি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব এরা আস্তে আস্তে অংশগ্রহণ করতে লাগলো। যখন দ্বিতীয় বাহাদুর শাহ রাজা হয়ে গেলেন তখন কি হলো, তাতিয়া টোপি, তারপর ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব এনারা আস্তে আস্তে বিদ্রোহে অংশগ্রহণ করতে লাগলেন। যেহেতু একজন সম্রাট পেয়ে গেছেন, আরও ওরা ভেবেছিল বিদ্রোহটা আরও বেশি ছড়াবে, ব্রিটিশ শাসনকে উৎখাত করেই ছাড়বে, সেই জন্য এনারা এই বিদ্রোহে যোগদান করলো। ঠিক আছে, এবার আস্তে আস্তে যেহেতু বিভিন্ন ধরনের মানুষ এই বিদ্রোহে যোগদান করছে, এটাকে অনেক ঐতিহাসিক কি বললো, অনেক ঐতিহাসিক এই কারণে একে গণবিদ্রোহ নাম দিলেন। অনেক ঐতিহাসিক একে কী নাম দিলেন, গণবিদ্রোহ। তাহলে কেন মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয় জেনে নিয়েছি, আর কেন মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয় সেটাও জেনে নিয়েছি। এরপর বিভিন্ন ধরনের সমাজসেবক যারা ছিলেন, যেমন কার্ল মার্কস, ডিসলেরি, এরা এই বিদ্রোহকে কী নাম দিয়েছে, এরা এই বিদ্রোহকে নাম দিয়েছে জাতীয় বিদ্রোহ। কারা এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ নাম দিয়েছেন, কার্ল মার্কস, ডিসরেলি এরা এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। কেননা বিহার, উত্তরপ্রদেশ এবং বিভিন্ন জায়গার জমিদার শ্রেণী ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। ঠিক আছে, কেননা বিভিন্ন জায়গার জমিদার শ্রেণীও এই বিদ্রোহে অংশগ্রহণ করতে থাকে। ঠিক আছে, মানে ধনী গরিব নির্বিশেষে এই বিদ্রোহে অংশগ্রহণ করতে থাকে। সেই কারণে কার্ল মার্কস, ডিসরেলি একে জাতীয় বিদ্রোহ বলে ঘোষণা করে দিয়েছেন। এরপর কি, এরপরেও কিছু কিছু ঐতিহাসিক একে কৃষক শ্রেণীর বিদ্রোহ বলেছেন, কারণ এখানে অনেক সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, আর তখনকার দিনের যে ভারতের সমাজ ব্যবস্থা কৃষি অর্থনীতির ওপরে কিন্তু ডিপেন্ড করতো। তাই বেশিরভাগ যে গরিব মানুষরা ছিল, গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষরা, তারা কিন্তু কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো। তাই বেশিরভাগই যেহেতু কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো, সেই কারণে কৃষক শ্রেণীর বিদ্রোহ বলে ঘোষণা করেছেন কিছু কিছু ঐতিহাসিক। তার মধ্যে কারা রয়েছেন, রণজিৎ গুহ, গৌতম ভদ্র। ঠিক আছে, দুজন ঐতিহাসিকের নাম জানবো যারা কিনা এই বিদ্রোহটাকে কৃষক শ্রেণীর বিদ্রোহ বলেছে। একজন হচ্ছে রণজিৎ গুহ আর একজন গৌতম ভদ্র। ঠিক আছে, তাহলে আর একবার চলে একটু সামারি করে দিই যে মহাবিদ্রোহ 1857 মহাবিদ্রোহ কেন হয়েছিল। তার জন্য 100 বছর আগে ফিরে যেতে হবে 1757 খ্রিস্টাব্দের যে পলাশির যুদ্ধ। তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একেবারে জাঁকিয়ে ভারতকে দখল করে নিল, এবং দখল করে নেওয়া সত্ত্বেও যেখানে আছে সেখানকার মানুষদেরকে উঠতে বসতে অপমান করত এবং বিভিন্নভাবে কর আদায় করত, তাদেরকে শান্তিতে বাঁচতে দিত না। সেই কারণেই মানুষজনের মধ্যে কিন্তু আগে থেকেই ওদের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়ে গেছিল, মানে একটা সুযোগ ওরা খুঁজছিল। ঠিক আছে, একটা সুযোগ পেলেই যেন বিদ্রোহ ঘোষণা করে দেবে, এরকম একটা ব্যাপার ছিল। তাই সেই সুযোগটা কিভাবে এলো, যখন তাদের মধ্যে একটা গুজব ছড়ালো। কী গুজব ছড়ালো, যে এনফিল্ড রাইফেল, যেটা কিনা ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল ব্যবহার করা হতো, সেখানে তো ভারতীয় সৈনিকদেরও নেওয়া হতো। ঠিক আছে, ভারতীয় যে সৈনিকদেরকে নেওয়া হচ্ছে, তখন কিনা এনফিল্ড রাইফেলের মধ্যে টোটার ব্যবহার শুরু হচ্ছে। টোটা মানে গুলি হবে, তো এই গুলিটা নাকি দাঁত দিয়ে ছিঁড়ে করতে হবে। এবার দাঁত দিয়ে কেন ছিঁড়বে, দাঁত দিয়ে ছিঁড়বে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে গরু শুকরের চর্বি। এবার হিন্দু মুসলিমদের মধ্যে ব্যাপারটা রয়েছে যে ধর্মচ্যুত হওয়ার ভয় তৈরি হয়ে গেল। এই থেকে বিদ্রোহটা কিন্তু বড় আকার রূপ নিল। আস্তে আস্তে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বিদ্রোহটা বড় আকার নিল, এবং বিভিন্ন শ্রেণীর ঐতিহাসিকরা এই বিদ্রোহকে বিভিন্ন নাম দিল। কেউ সিপাহী বিদ্রোহ, কেউ সামন্ত শ্রেণীর বিদ্রোহ, বইতে তোমরা পেয়ে যাবে। কেউ দিল আবার জাতীয় বিদ্রোহ, কেউ দিল গণবিদ্রোহ, কেউ কৃষক শ্রেণীর বিদ্রোহ। এই হচ্ছে মোটের উপর ছোট করে তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলে দিলাম। এবার বইটা তোমরা ভালো করে পড়বে, আর নোটস আকারে খুব তাড়াতাড়ি কিন্তু আমি আনবো এই মহাবিদ্রোহের কথা। ঠিক আছে, এরপরে আমরা জানবো 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। আমাদের বাঙালিরা এই বিদ্রোহ সম্পর্কে কীরকম মনোভাব পোষণ। আচ্ছা, বাঙালি শিক্ষিত সমাজ এই 1857 বিদ্রোহ, যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই বিষয়ে মনোভাব ছিল এই, কিছু কিছু বাঙালিরা মনে করত যে এই বিদ্রোহটা হচ্ছে ভালোর জন্য, এই বিদ্রোহটা তাদের জন্য কল্যাণ এনে দেবে। ঠিক আছে, তারা ভাবতো ব্রিটিশ শাসন যদি আমাদের ভারত থেকে উঠে যায় তো ভালোই হবে। এদের মধ্যে কারা কারা ছিল আমি একটু আগে বোর্ডে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই যে অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দুর্গাদাস মুখোপাধ্যায়, এরা এরকমই চাইতো। কিন্তু আরও কিছু কিছু ঐতিহাসিক ছিল, তাদের মধ্যে দুর্গাদাস মুখোপাধ্যায় কিন্তু রয়েছে। ঠিক আছে, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়,
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু ঐতিহাসিক আবার ভাবতো যে যদি ভারত থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ হয়ে যায় তাহলে ভারতে কিন্তু আবার মুসলিমরা শাসন করবে, আবার কিন্তু মুঘলরা এসে শাসন করতে পারে বা যত মুসলিম শ্রেণী ছিল। তো এই আশঙ্কায় ভারতের একটা মানে বাঙালিদের একটা বিরাট অংশ এই বিদ্রোহটাকে খুব একটা কিন্তু সমর্থন করেননি। এছাড়াও মহাবিদ্রোহ ভারতের বিভিন্ন অঞ্চলে যখন ব্যাপক আকার ধারণ করেছে তখন কিন্তু বাঙালিরা খুব একটা এটাকে সমর্থন করেনি। এভাবেই বিদ্রোহটা আস্তে আস্তে যে ছড়িয়ে পড়ছিল আমরা দেখছিলাম, বিভিন্ন ধরনের নামকরণ হচ্ছিল, বিদ্রোহটা বেশি দূর আর এগোতে পারেনি যেহেতু অনেকেই এই বিষয়টা সমর্থন করেনি। তো এই আর কি। এছাড়াও মাদ্রাজ, বোম্বাই, পশ্চিম পাঞ্জাবেও এই বিদ্রোহটা খুব একটা ছড়িয়ে পড়েনি। বিদ্রোহটা যতটা আকারটা ধারণ করেছিল ভারতের অধিকাংশ জনগণ, তার মধ্যে বাঙালিরাও ছিল, এই বিদ্রোহটাকে খুব একটা সাপোর্ট করেনি। কেন করেনি? কারণ তারা ভেবেছিল ব্রিটিশ শাসন আছে বলে ভারতটা তাও এগোচ্ছে, কিন্তু যদি আবার মুসলিমদের হাতে চলে যায় ভারত তাহলে তো খুব একটা আর সুবিধা হবে না, সেই কারণে কিন্তু খুব একটা সমর্থন এই বিদ্রোহটা পায়নি। তো এটা ছোট করে একটা বিষয় বলা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না জেনে রাখার জন্য। আচ্ছা, এবার আমরা জেনে নেব যে মহাবিদ্রোহটা কীভাবে শেষ হয়েছিল, এই বিদ্রোহে কারা আসলে জিতেছিল, এছাড়াও মহারানীর ঘোষণাপত্রটি কী। আচ্ছা, আগেই আমি বললাম যে মহাবিদ্রোহ কিন্তু খুব একটা আমাদের দেশ থেকে সর্বশ্রেণীর মানুষদের কাছ থেকে খুব একটা কিন্তু সমর্থনযোগ্য ছিল না, কারণ মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের ভয়ভীতি কাজ করতো। তারা মনে করতো যে এই ভারতবর্ষটার কী হবে যদি এই বিদ্রোহটা হয়, মুসলিমরা আবার আক্রমণ করতে পারে। তো এই সব ঝামেলার জন্য এই বিদ্রোহটা কিন্তু খুব একটা বেশি এগোতে পারেনি। সেই কারণে কারা জয়ী হলো? স্বাভাবিকভাবেই ব্রিটিশ শাসন আবার জারি থাকলো, ব্রিটিশ সরকারই কিন্তু জয়লাভ করলো। কিন্তু জয়লাভ করা সত্ত্বেও পুরোপুরি জয়লাভটা কিন্তু হলো না। কেন কি? কারণ মহারানী ভিক্টোরিয়া তখন এই ব্রিটিশ শাসন পুরোপুরি নিজের হাতে নেয়, মানে ভারতকে শাসন ক্ষমতা, ভারতকে যে উনি শাসন করবেন, ভারতের শাসন ব্যবস্থা পুরোটাই তিনি নিজের হাতে নিয়ে নেন এবং বিভিন্ন ধরনের নিয়ম নীতি চালু করেন। কারণ কি, মহাবিদ্রোহ সফল না হলেও এই মহাবিদ্রোহ কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের যে ভিত সেটা কিন্তু অনেকটাই কাঁপিয়ে দিয়েছিল। তাই মহারানী ভিক্টোরিয়া কিছু কিছু বিধি নিষেধ নিয়ম নীতি এই ব্রিটিশ সরকারের উপর আরোপ করেছিল। ঠিক আছে, যে কারণে কিন্তু এই বিদ্রোহটা হওয়া খুব একটা কিন্তু ব্যর্থ হয়নি, বিদ্রোহটা কিন্তু খুব একটা ব্যর্থ হয়নি। তাহলে পড়ে নিই চলো। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ দমনের উদ্দেশ্যে সরকার তীব্র দমন নীতি গ্রহণ করে। বহু বিদ্রোহী নেতাকে হত্যা করা হয়। ব্রিটিশ বাহিনী 22শে সেপ্টেম্বর 1857 22শে সেপ্টেম্বর ব্রিটিশ বাহিনী দিল্লিতে অভিযান করে। ঠিক আছে, এবার বিদ্রোহটা কী করে দমন করা হয়েছিল সেটা আগে জানতে হবে, তারপরে ঘোষণাপত্র। বিদ্রোহ দমন করার জন্য 1857 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর ব্রিটিশ বাহিনী দিল্লি অভিযান করে। বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন করা হয়। যে বাহাদুর শাহকে সিপাহীরা সম্রাট হিসেবে আবার ঘোষণা করেছিল, সেই বাহাদুর শাহকেই দিল্লিতে গিয়ে ব্রিটিশ সরকার রেঙ্গুন একটা জায়গা, সেখানে নির্বাসনে তাকে পাঠানো হয়। এছাড়াও মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণ করেন। আর মহারানী ভিক্টোরিয়া তো আর এখানে এসে পুরো শাসনভার সবসময় করতে পারবেন না, তাই মহারানী ভিক্টোরিয়া একজন প্রতিনিধি নিয়োগ করলেন ভারতে, যাতে ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থা ভালোভাবে এগোতে পারে। ঠিক আছে, সেই প্রতিনিধির নাম কি? সেই প্রতিনিধিকে বলা হতো গভর্নর জেনারেল, তার উপাধি ছিল। আচ্ছা, তার প্রতিনিধির নাম হচ্ছে গভর্নর জেনারেল, তার প্রতিনিধিকে বলা হতো গভর্নর জেনারেল। মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধিকে গভর্নর জেনারেল। তার উপাধি কী ছিল? গভর্নর জেনারেলের উপাধি ছিল ভাইসরয়। গভর্নর জেনারেলের উপাধি ছিল ভাইসরয়, দুটো কিন্তু গোলাপে না। মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি হিসেবে ভারতকে তখন কে শাসন করবে ঠিক করা হয়েছিল, সেটা হচ্ছে গভর্নর জেনারেল। আর গভর্নর জেনারেলের উপাধি কী ছিল? ভাইসরয়। আর ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? লর্ড ক্যানিং। খুব ভালোভাবে জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই বিদ্রোহ কী করে শেষ হলো ছোটো করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কিছুই না, 1857 22শে সেপ্টেম্বর ব্রিটিশ সেনাবাহিনী দিল্লিতে অভিযান করে এবং সেখানে বাহাদুর শাহকে সরিয়ে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হলো এবং যে মহারানী ঘোষণাপত্র তখনই পাশ হয় এবং মহারানী ঠিক করে যে তখন এখানে একজন প্রতিনিধি পাঠাবে, সেই কিনা ব্রিটিশ শাসন করবে। যে প্রতিনিধির উপাধি কী ছিল? ভাইসরয়। প্রতিনিধিকে বলা হতো গভর্নর জেনারেল। আর প্রথম গভর্নর জেনারেল কে ছিল বা প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। এবারে জেনে নেব মহারানী ভিক্টোরিয়া
ঘোষণাপত্রটি কী? মহারানী ভিক্টোরিয়া 1858, ভিক্টোরিয়া এই যে মহারানীর যে ঘোষণাপত্রটা কবে হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে, ঠিক আছে, প্রকাশ করেছিল। এর মাধ্যমে তিনি কী কী জিনিস তুলে ধরেছিলেন? প্রথমত, ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। আগেই বলেছি, কারণ এই বিদ্রোহ কিন্তু অনেকটাই ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। সে কারণেই ভারতের মানুষজনদের শান্ত করতেই বলা যায় যে মহারানী ভিক্টোরিয়া এই ধরনের নীতিগুলি নিয়েছিলেন। প্রথমে বলে দিয়েছেন যে কোনোভাবেই ভারতের মানুষদের ধর্মীয় এবং সামাজিক কোনো বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। দ্বিতীয়ত, সত্য বিলোপ নীতি বাতিল করা হবে। তৃতীয়ত, দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার নেওয়া হবে। কোনো দেশীয় রাজা যদি চায় কোনো সন্তান দত্তক নিতে, সেখানেও কোনো বাধা দেওয়া যাবে না। এছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। কোনো ভারতীয় সে যদি একবারও যোগ্য হয়, তার জাতি ধর্ম বর্ণ কিচ্ছু বিচার করা হবে না, তাকে কিন্তু কাজে নিয়োগ দিতে হবে। এছাড়াও দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানি স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি সরকার মেনে চলবে, এমন কথাও বলা হয়। দেশীয় রাজ্যগুলির সঙ্গে যে চুক্তিগুলো হবে সেটা নাকি সরকার মেনে চলবে, কিন্তু বাস্তবে কিন্তু খুব একটা এটা কার্যকর হয়নি। তবে তোমাদের বইতে যতটুকু আছে ততটুকু পড়িয়ে দিলাম। 4টে মূলত নীতি ছিল, 6টা নীতি ছিল। 6টার মধ্যে কী কী? একটা হচ্ছে কোনো ধর্মীয় বিষয়ে ব্রিটিশরা হস্তক্ষেপ করবে না, যোগ্যদেরকে চাকরি দেওয়া হবে এবং রাজারা নিজেদের মতো করে সন্তান দত্তক নিতে পারে, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো রাজ্যের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি কিন্তু মেনে চলতে হবে, ঠিক আছে। আর সত্য বিলোপ নীতি বাতিল করা হবে। এই হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একদম নতুন চ্যানেল, তোমাদের সুবিধার জন্য আমি তৈরি করেছি। প্লিজ তোমরা